ধোঁয়ায় ঢাকা আকাশের নিচে একটা শহর প্রতিদিনই দৌড়ায়। রুটি-রুচি, স্বপ্ন আর আত্মপরিচয়ের খোঁজে অবাধ যাত্রা, যেখানে ভোর হয় আজানের সুরে, দুপুর ভরে ওঠে কোলাহলে, আর জেগে থাকা রাতের খোরা আলো, শব্দ আর মানুষের স্বপ্ন। হাজার বছরের পুরনো এই মানচিত্রের নাম ঢাকা। নদী, পথ আর জনপদের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা এক কংক্রিটের অরণ্য। ইট, কাঠ, পাথরের এই বিমূর্ত অরণ্যে আমরা কি কেবলই টিকে থাকার লড়াই করছি, নাকি যাপনের গভীরে কোথাও সংস্কৃতির সলতেটা এখনো চলছে? গলি থেকে রাজপথ, বইয়ের তাক থেকে নাট্যমঞ্চ, নগরীর প্রত্যেকটি ইটের কোণায় লুকিয়ে আছে এক একটি সংস্কৃতির উপাখ্যান। সময় বদলেছে, মানচিত্র বড় হয়েছে, জীবন মানে এসেছে পরিবর্তন, কিন্তু থামেনি নগরীর গান, কবিতা আর নাটকের উচ্চারণ। আমাদের শুরুটা এই বাংলা বাজার থেকেই, সেকালে চিন্তা আর মননের আঁতুড়ঘর। এই ঘিঞ্জি গলি থেকেই ছড়িয়ে পড়েছিল বাঙালির নবজাগরণের গান। জৌলুস কমলেও মানুষের মাথায় করে বয়ে চলা এই বইয়ের স্তূপের মতোই ঐতিহ্যকে ধরে রেখেছে এখানকার কারিগরেরা। বাংলা বাজারের সেই শব্দের কারিগরদের ক্লান্তি জুড়াতো যে সরাইখানায়, এই সেই বিউটি বোর্ডিং। ১৯৪৯ সাল থেকে আজ অব্দি এই প্রাঙ্গণটি ঢাকার বুদ্ধিভিত্তিক আভিজাত্যের সাক্ষী। এমন কোনো শিল্পবোদ্ধা খুঁজে পাওয়া ভার যার পায়ের ধুলি এখানে মেলেনি। বিউটি বোর্ডিংয়ের এই ভবনে বসেই দৈনিক সোনার বাংলা পত্রিকা সম্পাদনা করতেন জনপ্রিয় কবি শামসুর রহমান। ৬০-এর দশকে ঢাকা কেন্দ্রিক যে সাহিত্য চর্চা শুরু হয়েছিল, তার গুরুত্বপূর্ণ মিলনস্থল ছিল এই বিউটি বোর্ডিং। ১৯৭১ সালে এসে কিছুটা ভাটা পড়ে যায়। মহান মুক্তিযুদ্ধের সময় ২৮শে মার্চ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন এখানকার কর্ণধার প্রহ্লাদ চন্দ্র সাহা সহ অনেকেই। তবে প্রজন্মের বদলে আড্ডার নির্যাস স্থান বদল করেছে। শাহবাগ, বাংলা মোটর কিংবা অভিজাত এলাকার ড্রয়িং রুমে ঠাঁই নিয়েছে বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার। আমরা যখন দেখছি ঢাকা প্রসারিত হচ্ছে, তখন এই সাহিত্য আড্ডাটা বেশিরভাগ শাহবাগ কেন্দ্রিক চলে গেছে, যেখানে আজিজ সুপার মার্কেট, কাঁঠাবন, টিএসসি। তো এই যে কবি সাহিত্যিক বুদ্ধিজীবীর যে একটা একক স্থান ছিল এই পুরনো ঢাকা, এখন বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে গেছে। একটা আড্ডা হতো, সেই আড্ডাটা এখন নেই। তথাপি আমরা এই আড্ডাটা দেওয়ার জন্য মোটামুটি আমরা প্রত্যেককেই বলি যে না, আসেন, বসেন, গল্পগুজব করেন, আড্ডা দেন। বিবর্তন কেবল ব্যক্তিরই নয়, বিবর্তন একটি প্রতিষ্ঠানেরও। আমাদের নগরীর সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় সংগঠিত শিল্পচর্চার ইতিহাসে অন্যতম নাম বুলবুল ললিত কলা একাডেমি, বাফা। ১৯৬৭ সালে যখন এদেশের রাজনৈতিক আকাশ মেঘাচ্ছন্ন, তখন থেকেই নৃত্য, সঙ্গীত ও সাংস্কৃতিক প্রশিক্ষণের মাধ্যমে কয়েক প্রজন্মের শিল্পী তৈরি করে এই সংগঠনটি। সময়ের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক পরিবর্তন কিংবা নগরীর দ্রুত যান্ত্রিক হয়ে ওঠা, সবকিছুর মধ্যেও বাফা ধরে রেখেছে শিকড়ের সংযোগ। আমি যখন ছোটবেলায় আমার নাচের খুব শখ ছিল, আমি নাচ শিখেছি। আমিও চাই আমার মতো করে এই যে এখন যে প্রজন্মটা এরকম সুন্দর করে নাচ করুক, নাচের এই সংস্কৃতির পাঠটা ওরা অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। নগরীর তার ছিঁড়েছে, গান সেরেছে, অন্ধকার সুর বেঁধেছে, কালো আলোয় স্বপ্ন সেধে বেঁচে আছে ওই। ওরা যায় গিয়ে পথ মারিয়ে, আমরা বসে রই। পরিবর্তন আসলে সাংস্কৃতিক একটা পরিবর্তন আছে, সাংস্কৃতিক একটা আবহ চলে আসছে আমাদের দেশে। ভাওয়াইয়া, ভাটিয়ালি, দেশাত্মবোধক গানের একটা আবহ ছিল, এটাও আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। এটা আসলে কাম্য নয়। আমরা যারা শিল্প চর্চা করি তারা এই মাটি বাংলার আবহ নিয়েই থাকতে চাই। গণমানুষের এই লড়াই থেকেই জন্ম নিয়েছিল উদীচী,
ষাটের দশকের প্রগতিশীল আন্দোলনের সেই অগ্নিগর্ভ থেকে উঠে আসা উদীচী গান, নাটক আর আবৃত্তিকে দেখেছে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে। উদীচী যখন রাজপথে প্রতিবাদে সুর তুলেছে, সেই সুরেরই ধ্রুপদী আর বিশুদ্ধতম রূপ নিয়ে লড়াই করেছে ছায়ানট। পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার চেষ্টার বিরুদ্ধে যে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে উঠেছিল, তার অন্যতম ভিত্তি ছিল এই ছায়ানট। বাস্তবতা বদলেছে, নগর ব্যস্ত, মানুষের সময় কম। আজকের এই যান্ত্রিক ঢাকা কি ছায়ানটের সেই শুদ্ধ সুরকে আগের মতো ধারণ করতে পারছে? আমি আসলে খুব আশাবাদী মানুষ। আমরা যে বর্ষবরণ করি কিংবা সারা বছর জুড়ে যা করছি, এই যে একটি মূল গানের ধারা, সেটাকে যে বহমান রাখা এবং তার জন্য আমাদের যে প্রত্যয় এবং সকলের যে কি বলবো, সকলের একটা সাহস দেওয়া কিংবা সবাই মিলে একসাথে থাকার একটা জোটবদ্ধ একটা পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, নানান হামলা হলো, অনেক কিছু হয়েছে, কিন্তু তার ভেতর থেকেও তো আমরা দাঁড়িয়ে আছি এবং সবাইকে নিয়ে চলতে চাইছি। সভ্য পৃথিবীতে সংখ্যালঘু হওয়ার অপরাধে নির্যাতন ভোগ অথবা যশোরের উদীচীর অনুষ্ঠান থেকে শুরু করে সারা দেশের সমগ্র উপমহাদেশে বোমা হামলার উন্মাদনা। এবার আমরা চোখ ফেরাবো মঞ্চনাটকের সেই তিক্তমধুর বাস্তবতায়, যেখানে আবৃত্তি আর নাটকের মধ্য দিয়ে খোঁজা হয় মানুষের মুক্তি। আমি আবার আলাদা করে মন দেব কি? আচ্ছা, একটা মানুষ বসে থাকলে এমন তো ভান করা যায় না যে মানুষটা সেখানে নেই, না? এক সময় ঢাকার বেইলি রোডই ছিল নাটকপাড়া, সেগুনবাগিচা থেকে নীলক্ষেত। ঢাকার দলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত সমাজের কদর্য রূপকে। কিন্তু বিবর্তনের এই করাল গ্রাসে আজ সেই মঞ্চের উত্তাপ কি কিছুটা ম্লান? কিন্তু এর পরিণাম কি হবে কি হবে না তা তোমার উপরেই নির্ভর করছে। সেটা সময়ের সাথে সাথে মানুষের বোধ, বুদ্ধি, বিবেচনা বোধ যখন সামনের দিকে এগোয়, সংস্কৃতির পর্যায়টাও তার সাথে সাথে এগোয়। এবং আমাদের যে পরম্পরা, প্রজন্মগত পরম্পরা, সেখানে আমরা দেখছি যে নানা বাধা বিপত্তির জায়গা তৈরি হয়েছে এবং এখনও যে নেই তা না, কিন্তু অবশ্যই আমাদের সংস্কৃতির একটা উত্তরণ হয়েছে সময়ের সাথে সাথে। আমাদের নতুন প্রজন্মের যারা চর্চার জায়গাগুলোতে এসেছে সংস্কৃতির নানা মাধ্যমে, তাদের পড়াশোনা, জানাশোনা এবং বিশ্ব সম্পর্কে জেনে নিজের কাজে নিজেকে যুক্ত করার যোগ্য করে তোলা, সেই বিষয়গুলোর মানে ধারণা বা বোধবুদ্ধির জায়গাগুলো তাদের তৈরি হয়েছে। এই নকল খুঁড়ো শাস্তি দিয়ে মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে। কি ঘোর বিপদের কথা! খবরদার বিপিন, ভুলে গেলে চলবে কি করে? কেন বুঝতে পারছিস না? ধরা পড়ে গেলে সব মাটি হয়ে যাবে যে। যান্ত্রিকতা আর পেশাদারিত্বের চাপে শৌখিন নাট্যচর্চা আজ খাদের কিনারায়। রাজনৈতিক মেরুকরণ আর বাণিজ্যিক অস্থিরতা কি তবে আমাদের শিল্প সত্তাকে গিলে খাচ্ছে? শিল্পীর স্বাধীনতা কি তবে আপোষ করে নিচ্ছে ক্ষমতার সমীকরণের কাছে? সবসময় সরকারি সিদ্ধান্তটাই চাপিয়ে দেওয়া হয়েছে মানুষের উপরে, যে এটা হচ্ছে যে আমরা একটা দুঃখের ব্যাপার যে আমরা আমাদের আত্মপরিচয়ের একটা সংকট আছে। বারে বারে আমরা এই পরিচয়ের বিভ্রান্তির মধ্যে ভুগি, যে যেটা হওয়া উচিত ছিল না। ইতিহাস যা আমাদের যেই ধারাবাহিকতা, অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতি, সেটাকে তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু বারবার আমরা দেখেছি যে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা হয়েছে শাসক গোষ্ঠীর যা মনোভাব অনুযায়ী, সব সময় তাই হয়েছে। কিন্তু এ দিয়ে কিন্তু সংস্কৃতিকে, যে সংস্কৃতির বাঁক বদলানো যাবে না। আবার মানুষ সুস্থ সংস্কৃতির কাছেই ফিরে আসবে। এখন আমার অন্যখানে ঘর, বেঁচে আছি তার ভেতরে পর। দিন চলে যায় যাচ্ছে অবিরত, রাতের বেলা খুঁজে পাই তার মতো। এখন আমি দূরের অন্য মানুষ, এখন তুমি উঠছ রঙিন ফানুষ। বেশ আগ্রহ নিয়ে চলছে আবৃত্তির চর্চা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কেন্দ্রিক চর্চা এখন পৌঁছেছে সামাজিক যোগাযোগ মাধ্যম অবধি। দীর্ঘ এ বিবর্তন শিল্পের দায় মেটালো কতদূর?
এখন আপনি আপনার মোবাইল ফোনটাতে আবৃত্তি করতে পারছেন, কোনো বিষয় না সেটা কেমন হচ্ছে। এবং যেহেতু আমি বললাম ভালো মন্দ দিক আছে, সবাই করতে চাইছে, এটা যেরকম ভালো দিক, কিন্তু সেটা বিচারক তো সবাই ওভাবে বিচার করতে পারে না, ফলে হয় কি খারাপ দিকটাও চলে আসে। সবাই আবৃত্তি শিল্পী হয়ে যাচ্ছে, সবাই গানের শিল্পী হয়ে যাচ্ছে, সবাই সব কিছু পারছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমটা এরকম ডিজিটালাইজ করতে গিয়ে ফলে হয় কি আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটা অনেক সময় বুঝতে পারি না, বলবো না, আমাদেরকে ভুল পথে ধাবিত করে। রাজধানী বেড়ে ওঠায় অনেক সংগঠনই মূল্যবোধের খোঁজে এগিয়েছে। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে সেই মূল্যবোধের চর্চা কেন্দ্রের খোঁজে আমরা। একটি শহর শুধু ইট পাথরের যান্ত্রিকতায় বাঁচে না, একটি শহরের প্রাণ হয়ে থাকে পাড়া মহল্লায় থাকা অসংখ্য ছোটোখাটো আলোকবর্তিকাগুলো। খিলগাঁও অঞ্চলে থাকা এমন একটি আলোকবর্তিকা পল্লিমা সংসদ। 70-এর দশক থেকে যারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছে শিল্প ও সংস্কৃতি নিয়ে। সালে 27 ডিসেম্বর মোহাম্মদ হাফিজুর রহমান ময়নার নেতৃত্বে এবং কয়েকজন প্রাণোচ্ছল কিশোরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় পল্লিমা কিশোর সংঘ, যা পরবর্তীতে পল্লিমা সংসদ নামে পরিচিতি পায়। শুরুটা ছিল কেবলই ক্রীড়া কার্যক্রমের মধ্য দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে এলাকার সামাজিক প্রয়োজন আর সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অনুভব করে সংগঠনটি নিজেকে বিস্তৃত করে। এটার কোনো বিকল্প নেই। প্রতিটা এলাকায় যদি পল্লিমা সংসদ যেভাবে খেলাধুলা সংস্কৃতি চর্চা সহ অন্যান্য কাজগুলি করে থাকে, সামাজিক কাজগুলি, এভাবে যদি প্রতিটা এলাকায় এই ধরনের চর্চা হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে একটা নতুনভাবে তাদের বেড়ে ওঠা, সংস্কৃতি মনা হওয়া, খেলাধুলার চর্চা করা, সেগুলি চলে আসবে। যে কয়টা প্রজন্মই এখন কাজ করছি পল্লিমা সংসদে, আমরা যখন আসি বসি কাজ করি, আমরা একই সাথে বসে একই ধারাবাহিকতায় এটা কাজ করি। এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য। আমাদের সবচেয়ে সিনিয়র যারা প্রতিষ্ঠা সদস্য যারা আছেন তারা এবং সদ্য যারা আগত সদস্য, তারা একই প্ল্যাটফর্মে একই সাথে বসে আমরা আমাদের কথা বলি, কাজ করি। হ্যাঁ, এর জন্যই আমরা আসলে এত শক্তিশালী, এত শক্ত একটা বন্ডিংসের মধ্যে আমরা কাজ করছি। পল্লিমা সংসদের এই সুশৃঙ্খল আভিজাত্য পেছনে ফেলে আমরা এবার এগোবো এক ভিন্ন মানচিত্রের দিকে। আমাদের গন্তব্য করাইল বস্তি। গুলশান বনানীর আকাশচুম্বী দালানের চাকচিক্যের এলাকা থেকে ঢিলছোড়া দূরত্বে জীবনের সাথে লড়াই করে চলা এই জনপদ। সেই লড়াইয়ের মাঝেও এক চিলতে সম্ভাবনার নীড় শহীদ রুমি স্মৃতি পাঠাগার। 2014 সালে মাত্র 50টি বই নিয়ে শুরু করা এই টিনের ঘরটি এখন 4000 বইয়ের এক বিশাল ভান্ডার। আমি অন্যান্য জায়গায় নিজেকে সময় দেওয়ার চাইতে আমি এই জায়গাটায় সবচেয়ে বেশি সময় দিই, কারণ এই লাইব্রেরিটা আমাদের সমাজের জন্য, এই বর্তমান যেই আমাদের এই সমাজটা, এইখানে এই সমাজের জন্য, আশেপাশের পরিবেশের জন্য এটা খুব প্রয়োজন। সব ধরনের বই এখানে পাওয়া যায়। তো ওই বইগুলো পড়ার পরে আমরা যে সাংস্কৃতিক চর্চাটা, আমাদের পাঠাগারের পাশাপাশি আমরা সাংস্কৃতিক চর্চাটাও করি। এই যে সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডগুলো আমাদের যদি করাইলে এবং আশেপাশে আমাদের অন্যায় কোনো কাজ হলে আমরা সেটার প্রতিবাদ পর্যন্ত করি এবং সমাজে কোনো প্রবলেম হলে সেটার সম্মুখীনও আমরা দাঁড়াই। তবে এই পথ চলা মোটেই সহজ ছিল না। করাইলের বস্তির প্রান্তিক মানুষগুলোর কাছে গ্রহণযোগ্যতা পেতে দীর্ঘ লড়াই করতে হয়েছে নিশান আর সাজ্জাদদের। যে ছেলেমেয়েরা একসাথে পাঠাগারে এসে গল্প পড়ছে, আড্ডা দিচ্ছে, গান গাচ্ছে, কবিতা পড়ছে, এটাই একটা বড় চ্যালেঞ্জ যে এখানকার সোসাইটি এটার জন্য প্রস্তুত না। বাস্তবে আমি স্বপ্ন না, আমি মনে করি এটা বাস্তব। এই করাইল থেকে আমরা এই নগর কেন্দ্রিক যে সংস্কৃতি, সেটার বাইরেও যে এই যে নিম্ন আয়ের এলাকার সংস্কৃতি, সেটা বিকশিত হওয়ার দারুণ সুযোগ আছে যদি প্রপার গাইডলাইনটা আমরা করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন এই নগরীর ধূলিকণা আর যান্ত্রিকতার ঊর্ধ্বে উঠে প্রয়োজন এক সামগ্রিক আত্মদর্শনের। আমাদের সাংস্কৃতিক বিবর্তন কেবল দালান কোঠা আর উৎসবের চাকচিক্যে সীমাবদ্ধ থাকলে চলবে না,
সংস্কৃতির প্রকৃত মুক্তি তখনই সম্ভব যখন তার ড্রয়িং রুমের আভিজাত্য ভেঙে পৌঁছাবে মানুষের দোরগোড়ায়। রাষ্ট্রের যেমন কর্তব্য জনবান্ধব সাংস্কৃতিক নীতি প্রণয়ন করা, তেমনি সাধারণ মানুষেরও দায়বদ্ধতা আছে এই চর্চাকে নিজের বিশ্বাসে জায়গা দেয়া। শিকড় বিচ্ছিন্ন উন্নয়ন কোনো শহরকে প্রাণ দিতে পারে না যদি না তার মানুষের ভিতর থাকে সাংস্কৃতিক উৎকর্ষের তৃষ্ণা। মানুষের সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়েই তার সংস্কৃতির পরিচয় ঘটে। এবং আমাদের দেশে যে মানুষ যারা ভোট দিতে পারেন, বয়স্ক লোক, তাদের চিন্তাভাবনা, মনের জগৎটা কি করে উন্নত করা যায়, সাংস্কৃতিক কর্মসূচির লক্ষ্য সেটা হওয়া উচিত। সময়ের স্রোতে অনেক কিছুই বদলেছে, আরো বদলাবে। নগর বড় হবে, জীবন আরো দ্রুত হবে, যন্ত্রের শব্দ আরো বাড়বে। তবুও যতদিন মানুষ গাইবে, বই পড়বে, মঞ্চে দাঁড়াবে কিংবা শিশুদের হাতে তুলে দিবে নতুন স্বপ্ন, ততদিন এই শহর বেঁচে থাকবে। বনে যাবে স্মৃতি, সংগ্রাম আর সংস্কৃতির এক বিচিত্র বুকমার্ক।